ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে রাজধানীর 7টি কলেজ। এখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের সমস্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হয়েছে সমাজে। আসলে বিষয়টি কিভাবে তারা সম্পাদন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সে বিষয় নিয়ে আজকে জানবো এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে খুঁজবো আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব মোশাররফ হোসেন সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আগে বলেছিলাম যে বিষয় সম্পর্কে প্রথমে আমরা জানতে চাই এবং তার পরবর্তীকালে আসলে আলোচনা বিভিন্ন রকম মোড় হবে, সেই সমস্ত মোড়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আসলে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে আসলে সেটি কিভাবে কাজ করবে বা কিভাবে আপনারা কার্যকর করবেন, পরিকল্পনাটি কি? আসলে এখন যে 7টি কলেজ এসেছে, সরকারি কলেজ ঢাকা শহরের, এটি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল। তো যাই হোক, এক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি সব কলেজকে ন্যস্ত করা হয়, সেইভাবেই চলছিল। কিন্তু সম্প্রতিও বলাটা ঠিক হবে না, মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন এবং সেদিন তিনি নির্দেশনা দিলেন যে সরকারি কলেজগুলোকে পর্যায়ক্রমে, দেশে তো এখন অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে নিয়ে আসা হোক। এবং তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সভা করে পর্যায়ক্রমে তারা এই কলেজগুলোকে, অর্থাৎ সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেবেন, এই ধরনের একটি সিদ্ধান্ত হয়েছে। এবং তারই প্রথম পর্যায়ে ঢাকা শহরের 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি নতুন কোনো বিষয় নয়। এখনও আমাদের অধীনে বহু অধিভুক্ত কলেজ আছে, যেগুলো টেকনিক্যাল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, টেক্সটাইল কলেজ আছে, বহু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত, নার্সিং কলেজ আছে, হেলথ টেকনোলজি আছে। তো সেগুলো চলছে। তার সাথে 7টি কলেজ যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে হয়তো আরও সরকারি কলেজগুলো চলে আসবে এবং আমাদের যে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনার যে নিয়মকানুন আছে সেই অনুযায়ী পরিচালিত হবে। স্যার, আপনারা কি পরীক্ষা নেবেন এবং পরীক্ষার ফলাফল ঘোষণা থেকে শুরু করে কোন কোন কর্মকাণ্ডগুলো করবেন স্যার এই ব্যাপারে? বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম, অর্থাৎ শিক্ষার্থী ভর্তি করা, তাদের কারিকুলাম চূড়ান্ত করা, কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রক্রিয়া চলছে কিনা সেটি মনিটরিং করা, একাডেমিক মনিটরিং বা বিদ্যায়তনিক যে পর্যবেক্ষণ যে বিষয়গুলো থাকে সেগুলো দেখা, পরীক্ষা পরিচালনা করা, ফলাফল প্রকাশ করা এবং ছাত্রছাত্রীদের সনদ দেয়া, সার্বিক কার্যক্রমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। মোহাম্মদ কায়কোবাদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে যে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনি প্রথমত সেটিকে কিভাবে দেখছেন বা এর আউটকামটা কি দাঁড়াতে পারে বলে আপনি মনে করছেন? আমরা তো জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমাদের সমস্যা যে কমেছে এমন কিন্তু নয়, নানা সমস্যা ছিল। তো এটাকে আমি ভালো দৃষ্টিতেই দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক প্রতিষ্ঠান রয়েছে, এখন আর 7টি যুক্ত হবে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা রয়েছে কিভাবে এই কলেজগুলোকে পরিচালিত করতে হয়। আমাদের আরেকটি অভিজ্ঞতা হবে ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজগুলোর সাপেক্ষে এই কলেজগুলোর পারফরমেন্স আমরা দেখতে পারবো। আশা করি ভালোই হবে। এবং যেহেতু এরা ঢাকা শহরেই আছে, সুতরাং প্রক্সিমিটির দিক থেকেও কাছে। অবশ্য আগে অনেক দূরের কলেজে অধিভুক্ত ছিল। নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনবল সেটাও বাড়াতে হবে সম্ভবত। যে কলেজগুলো অধিভুক্ত হচ্ছে, যেমন তিতুমির কলেজ, সেখানে ছাত্র সংখ্যা 45-46 হাজারের মতো, এটা অনেক বড় সংখ্যা। এবং সেখানে সম্ভবত শ্রেণীকক্ষের সমস্যা রয়েছে, সব ছাত্র হয়তো ক্লাস করতে পারে না। এটা নিশ্চয়ই উপাচার্য মহোদয় দেখবেন কিভাবে ওদের কলেজের শিক্ষার মান উন্নত করা যায়। এবং এই কলেজগুলোর শিক্ষার মান যদি উন্নত হয় তাহলে আমরা দেশ হিসাবে নানাভাবে লাভবান হব। একমাত্র উদ্বৃত্ত মানুষ আমরা যদি উন্নত মানের শিক্ষা দিতে না পারি তাহলে তো সমস্যা। আমাদের দেশটা
এগোনোর জন্য। আমরা জানি এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি মূলতই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অদক্ষ মানুষের কল্যাণে। এখন শিক্ষিত মানুষের সময় এসেছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে, এবং সেটা আশা করি হবে। স্যার একটু আপনার কাছে আবার আসতে চাই, সেটি হচ্ছে অনেকে বলছেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী না করে বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলোকে নিয়ে আসার প্রক্রিয়া যে শুরু হয়েছে, আসলে এটিকে তারা একটু সমালোচনা চোখেই দেখছেন যে আসলে যে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল 92 সালে এবং এত বছরেও সেটি ঠিকমতো দাঁড়াতে পারলো না। সেশন জট থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম অনেক বিষয়ে তারা অনেক পরীক্ষা তারা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি। এই বাস্তবতায় আসলে এই ব্যাপারটি কেন করা হলো? আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কোন পরিস্থিতিতে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা আমরা জানি। সেখানে একেবারেই একজন ব্যক্তির কে পুনর্বাসনের জন্য এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। তো যাই হোক, সেই সময়ই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট একটা বক্তব্য দিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে যেটি করা হচ্ছে আজকে, সেটি আমাদের উচ্চশিক্ষাকে আরও ক্ষতিগ্রস্ত করবে, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা সেটি দেখতে প্রমাণিত হয়েছে। তো যাই হোক, সেগুলো তো এখন যেটা আমরা পেরিয়ে এসেছি সেটার পেছনে ফিরে তো লাভ নেই। এখন আমাদের এই উচ্চশিক্ষাকে আরও শক্তিশালী করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে যেগুলো টিচিং ইউনিভার্সিটি, এখানে অধ্যাপকরা আছেন, শিক্ষকরা আছেন, তারা সরাসরি বিভাগগুলোতে শিক্ষাদান করেন। যেমন আমরা বলতে পারি যে ঢাকা কলেজের ইংরেজি বিভাগ, যেখানে ইংরেজিতে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে, সেখানে কলেজের শিক্ষকরা আছেন। সেখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন, তারা যদি সম্মিলিতভাবে সেখানে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত থাকেন, একাডেমিক যে মনিটরিং সেই বিষয়গুলো যদি তারা দেখেন, সেটা আমার তো মনে হয় যে শিক্ষার্থীদের অনুকূলে তারা কি কোনো ক্লাস নেবেন সেখানে কি? প্রয়োজনে সেটা দেখবেন, প্রয়োজনে সেটা হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টিচিং ইউনিভার্সিটি যদি টিচিং ডিপার্টমেন্টগুলোকে মনিটরিং না করে, তাহলে তো সেটা কোনো খুব বেশি দূর এগোয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো মূলত সেটাই দেখা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা অ্যাফিলিয়েশন দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অ্যাফিলিয়েশন দিচ্ছে স্কুল কলেজগুলোকে, বিভাগ খোলার অনুমতি দিচ্ছে, কিন্তু সেখানেও কারা যাচ্ছে? এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু শিক্ষকদেরকে সেখানে পাঠানো হচ্ছে। তো এখানে ভায়া মিডিয়া না করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন বাংলাদেশে অনেক, তাদের অধীনে যদি কলেজগুলো নিয়ে আসা হয়, যেটা আগে ছিল, এটা তো সেই ব্রিটিশ আমল থেকে এই মডেলই এখানে অনুসৃত হয়েছে, আমার ধারণা শিক্ষার মান অনেক দূর এগিয়ে যাবে। মোহাম্মদ কায়কোবাদ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? স্যার যে বিষয়টি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, আমার মনে ঠিকই বলেছেন। আমরা এখন বুঝতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে একটা প্রশাসনিক কাঠামো। তো শিক্ষার আসল বিষয়গুলো যদি দেখতে হয়, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষাদান করেন তারাই তো সেটা ভালোভাবে দেখতে পারবেন। যেমন ঢাকা কলেজে যদি এখন অনার্স পড়ানোর মানুষ না থাকে, শিক্ষক না থাকে, তাহলে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে চিন্তা করবে এবং কিভাবে সেখানে ভালো শিক্ষাদান করা যায় সেটা করবে। তো সুতরাং একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, একটি প্রশ্ন করেছেন আমাদেরকে, প্রশ্ন নিতে চাই একটু। দর্শক, আপনার নামটি বলে আমাদের প্রশ্নটি করুন। স্যার, আমার নাম মোহাম্মদ জানাল আবেদিন, আমি গভর্নমেন্ট শহীদ সরওয়ার্দী কলেজ থেকে বলতেছি, কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে কি যে আমাদের যে রানিং যে বেসগুলো আছে, ওই বেসগুলোর সহকারে কি আমাদের নিছে, নাকি যারা 2018 সালে এডমিট হবে তাদেরকে নিছে? ধন্যবাদ। এই উত্তরটি একটু জানতে চাই আরফিন সিদ্দিকের কাছ থেকে। জি, কি উত্তর? উনি বলেছেন যে যারা এখন রানিং, যারা পড়াশোনা করছেন বর্তমানে, তারা কি যুক্ত হবেন, নাকি যারা 18 সালে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবেন তারা এই পদ্ধতির মধ্যে আসবে নাকি? এটা কলেজগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, এবং এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল নেবে যে কোন বর্ষ থেকে কোন ছাত্রদের আমরা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিমধ্যে কলেজগুলো চলে গেছে, অতএব সেইভাবেই সিদ্ধান্তগুলো গৃহীত। মানে এখন যারা সেখানে পড়ছে তারা সবাই কি এখন অধিভুক্ত? সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা চলে এসেছে। আচ্ছা, মোহাম্মদ কায়কোবাদ, যে বিষয়টি আপনি বলছিলেন। হ্যাঁ, আমার যেটা মনে হয়, এখন এই কলেজগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো, এর ছাত্ররা, শিক্ষকরা, তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন হবে,
এগুলো কিন্তু সবই ইতিবাচক বিষয়, যে আমাদের ছাত্ররা সোহরাওয়ার্দী কলেজের ছাত্র হোক, ঢাকা কলেজের ছাত্র হোক, সে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ কিংবা তার নিজের বিভাগে যায়, এটা আলাদা একটা সংস্কৃতিও হবে। এবং আমার ধারণা তারা মানসিকভাবেও একটু উপরের পর্যায়ে চলে আসবে, যে আমরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং শিক্ষকদের চিনবে, তারপরে কারিকুলা যেটা হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরি, তাদের বিন্দুমাত্র সন্দেহ থাকবে না এর গুণগত মান নিয়ে। এবং আশা করি যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নটি তৈরি করলো বা কারিকুলাম তৈরি করলো, সেই বাস্তবতা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখানে না পড়াতে যান, সেই বাস্তবতা আসলে কারিকুলামটা বাস্তবায়ন করা কতখানি চ্যালেঞ্জ, কাকুবা স্যার আপনি যদি ব্যাপারটি বলতেন। এই চ্যালেঞ্জ তো আছেই। আমাদের দেশগুলো, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর সাথে যদি উন্নত দেশের বিশ্ববিদ্যালয় তুলনা করি, তাহলে আমরা তো অতটা তুলনীয় হব না। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটটা খুবই অপ্রতুল। কেমন আমাদের যে ভৌত অবকাঠামো আছে, আমাদের ছাত্র শিক্ষক অনুপাত আছে, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আছে, এগুলোতে আমরা দুর্বল, এটা আমরা জানি। তবুও সূচনাটা যদি হয়, ভালো মানের প্রশ্নপত্র প্রণীত হয়, সেই খাতাগুলো দেখা, সেখানেও যদি একটা মান বজায় থাকে, সেটা অবশ্যই আমাদের ছাত্রদের উৎসাহিত করবে আরও ভালো জানার, তাই না? সুতরাং এখানে ইতিবাচক অনেকগুলো জিনিস রয়েছে। আমরা সব পারছি না, সব পারা সম্ভবও হবে না। যেমন আমাদের তিতুমির কলেজে এতগুলো ছাত্র, তাদের শ্রেণীকক্ষ, সেটা কিভাবে করা হবে, এটা নিশ্চয়ই স্যারকে অনেক চিন্তা করতে হবে, যে 45,000 ছাত্র, তাদের বসার জায়গা নেই, কিভাবে এটা করা হবে। নিশ্চয়ই স্যার ভাববেন বিষয়টা নিয়ে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় ভাববে। আরবিন স্যার, সেটি হচ্ছে যে একটি বিষয় এখানে উঠে আসছে কিনা ব্যাপারটা দেখেন, যে ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র যদি ভালো ফলাফল করে আপনারা গর্বিত হন, বা খারাপ করলেও আপনারা সে ব্যাপারে গর্বিত হন না বা লজ্জিত হন কোনো ক্ষেত্রে। যদি আমরা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখি, বা অন্যান্য কলেজ যার অধিভুক্ত হচ্ছে, ওদের শিক্ষা কার্যক্রম যদি কোনো ফাঁক থেকে যায়, বা তারা যদি ফলাফল খুবই খারাপ করে, বা আসলে চাকরির বাজারে যদি কম্পিট করতে না পারে, সেক্ষেত্রে সেই দায়টিও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে কিনা, বা কাঁধে। ঢাকা ইউনিভার্সিটি তো আজকে নতুন না, অধিভুক্ত আমি তো বলছি 7টা কলেজ এসেছে, সেটা নিয়ে আমরা এই আলোচনা তো করছি। কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। অতএব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে তো এই বিষয়ে যুক্ত হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এই অধিভুক্তি কলেজ দিয়েই তার সূচনা হয় এবং সেইভাবেই চলছে। অতএব নিশ্চয়ই আজকে যে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হলো, সেই কলেজগুলোর শিক্ষার মান যেন উন্নয়নের দিকে যায়, শিক্ষার মান যেন ভালো হয়, সেটাই তো দেখা আমাদের দায়িত্ব হবে। স্যার, আরেকটি প্রশ্ন করেছেন একজন আমাদেরকে, সেই প্রশ্নটি আমি শুনলাম একটু আগে। তিনি বলেছেন যে এখন যারা পরীক্ষা দিয়েছে, তাদের ফল এখনো বেরোয়নি, তারা কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটটি পাবে কিনা? আমার মনে হয় এগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবে, এবং তখন সেগুলো কলেজগুলোকেও জানানো হবে এবং জনগণও জানতে পারবে। স্যার, একটি প্রশ্ন আমরা অনেকদিন ধরেই করার ইচ্ছা করছিলাম আপনাকে, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন যে আসলে যে শিক্ষা ব্যবস্থা, এখানে প্রচুর ছেলে মেয়ে GPA 5 পাচ্ছে এবং অনেক ছেলে মেয়ে GPA 5 পাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তারা ফেল পর্যন্ত করছে, এবং খুবই কম সংখ্যক ছেলে মেয়ে পাস করছে, ইংরেজিতে খুবই কম নম্বর পাচ্ছে, বাংলায় ভালো নম্বর পাচ্ছে না। এইটা স্যার কেন হয়েছে বলে আপনি মনে করেন? এটার তো খুব সহজ উত্তর নাই। সে SSC পরীক্ষা দিয়েছে এক পদ্ধতিতে, সেখানে একটা নির্দিষ্ট কারিকুলাম ছিল, সেখানে সে হয়তো GPA 5 পেয়েছে। HSC পরীক্ষা যখন সে দিতে গেল, আবার একটা নির্দিষ্ট কারিকুলাম, একটা পেপারের জন্য সে 3 ঘন্টা সময় পেয়েছে, পরীক্ষা দিয়েছে, 2 বছর প্রস্তুতি নিয়েছে। SSC-তে সে GPA 5 যে পেয়েছে, হয়তো HSC-তে সে পায়নি। SSC-তে যে GPA 5 কম পেয়েছে, সে হয়তো HSC-তে বেশি GPA 5 পেয়েছে। এই ধরনের বহু ভেরিয়েশনস থাকবে। তারপরে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছে, তখন তাকে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পুরো সিলেবাসের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা পদ্ধতি একেবারে ভিন্ন, পরীক্ষার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। সেখানে ছিল সে GPA 5 বা GPA 5 বা কাছাকাছি মার্কস পেলে সে SSC বা HSC পরীক্ষা পাশ করবে। এখানে কোনো পাশের একটা ন্যূনতম মার্ক আছে ঠিকই, কিন্তু সেটা পেলেই যে সে ভর্তি হতে পারবে সেটা নিশ্চয়তা নাই। তো সব কিছুই তো ভিন্ন। অতএব সেখানে 5 পেয়েছে বলেই এখানেও সে একেবারে শীর্ষে থাকবে, সেটাও যেমন ঠিক না। আবার ওখানে যদি তার মার্কস GPA কমও থাকে, এখানে যে সে সুযোগ পাবে না, তাও ঠিক না। আমরা প্রায়শই দেখি যে GPA 5 যে পেয়েছে দুটো পরীক্ষাতেই, সে হয়তো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায়নি।
কিন্তু জিপিএ 5-এর কম পেয়েছে, বেশ কম আছে, সে কিন্তু এখানে শীর্ষস্থানে চলে গেছে। অতএব এখানে একজন পরীক্ষার্থীর যোগ্যতা, মেধা, দক্ষতা এসব কিছু নির্ভর করবে। এক পরীক্ষার ফলাফলের সঙ্গে আরেক পরীক্ষার ফলাফলকে একেবারে সরাসরি কোরিলেট করা বোধহয় ঠিক হবে না। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নামটি বলি আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যালো, জি। হ্যাঁ, আমি মামুন ইসলাম, ঢাকা খিলগাঁও থেকে। আমার কোশ্চেনটা আছে স্যারের কাছে। স্যার, যারা মাস্টার্সে প্রথম বর্ষে আছেন ওনারা কি আসলে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাবেন না আসলে কলেজের আন্ডারে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেই থাকবে? আপনাকে ধন্যবাদ স্যার। উত্তরটি আপনি আগেও দিয়েছেন। সেটা হচ্ছে যে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত হয়ে গেছে, আর কোন বর্ষের কোন পরীক্ষা কিভাবে গ্রহণ করা হবে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদে সিদ্ধান্ত নিয়ে সেগুলো জানানো হবে। প্রশ্ন আমাদের কাছে আরো একটি রয়েছে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রশ্নটি করুন। স্যার, আমার নাম শামীম। আমার প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো হয়েছে এই কলেজগুলো খাতা মানে উত্তরপত্র মূল্যায়ন এবং প্রশ্নপত্র প্রণয়ন, এটা কি অধিভুক্ত যে কলেজগুলো আছে এই কলেজের টিচাররা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করবে? স্যার, আবারও উত্তরটি আপনার কাছে। না, সেটাই বলছি। এগুলো আমাদের যে সিস্টেম আছে, পরীক্ষা কমিটি হবে এবং সেই পরীক্ষা কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও থাকবেন, কলেজের শিক্ষকবৃন্দ থাকবেন এবং সেখানে সম্মিলিতভাবে পরীক্ষা কোর্স কারিকুলাম অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র প্রণীত হবে, সেইভাবে পরীক্ষা গ্রহণ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম আছে, যে ডাবল এক্সামিনার সিস্টেম, সেইভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন হবে। জি, মোহাম্মদ কায়কোবাদ, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, আসলে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখতে পাচ্ছি আমরা প্রচুর শিক্ষার্থী ফেল পর্যন্ত করছে এবং ইংরেজিতে খুবই কম নম্বর পাচ্ছে এবং তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারছে না, কিন্তু তারা প্রত্যেকে অনেক ভালো ছাত্র যদি আমরা সেই নম্বরগুলো দেখি। আসলে এটা কি আপনি বলবেন কি না শিক্ষার আসলে মান এখানে কমছে না বাড়ছে, যে কথাগুলো বলা হচ্ছিল বারবারই? প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাবো যে ভর্তি পরীক্ষার ফলাফল কিংবা তার পরিসংখ্যান সেটা দেশবাসীকে জানানোর জন্য। আমাদের মাধ্যমিক শিক্ষা নিয়ে বেশ কিছু পরীক্ষণ কিন্তু হয়েছে। আমি যখন ছাত্র ছিলাম আমাদের সময় মনে হয় এত পরীক্ষণ হতো না এবং ছোট ছোট বাচ্চাদের শিক্ষা নিয়ে বারবার পরীক্ষণ, পরিবর্তন, এগুলো সম্ভবত ততটা ভালো নয়, কারণ সবাই একটা স্থিতাবস্থা পছন্দ করে। হ্যাঁ, আমরা করব 10 বৎসর কিংবা 15 বৎসর পর করব, সেটা ঠিক আছে, কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন করব সেটা কাম্য নয়। আমি তো আমার সহকর্মীদের সাথে আলাপ আলোচনাও করি এই বিষয়টি নিয়ে। আমাদের একটা ধারণা হচ্ছে, শঙ্কা হচ্ছে, হয়তোবা আমাদের মাধ্যমিক শ্রেণীতে বারবার সিলেবাস এবং বই পরিবর্তন করার ফলে শিক্ষকরা এবং ছাত্ররা তারা খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে নেই। এই যে জিপিএ 5 পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক ছাত্র উত্তীর্ণ হতে পারলো না, এটাকে কিন্তু ইতিবাচক হিসেবে নেওয়া যাচ্ছে না। শিক্ষাকে বলা হয় পড়ালেখা করে শিখে ভুলে যে যা অবশিষ্ট থাকে সেটা হলো শিক্ষা। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নেই আমরা প্রতি বছরই নিচ্ছি, কিন্তু 20 বছর আগেও নিয়েছি। এখন ছাত্রদের পারফরমেন্স কিন্তু অতটা ভালো মনে হচ্ছে না। যেমন আমাদের সময় একটা ছেলে কিংবা মেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে আমরা ধরে নিতে পারতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে সে ভর্তি হয়ে যেতে পারবে। এখন জিপিএ 5 মানে এর উপর কিন্তু আর নাই। আমাদের ছাত্রদের সামনে এমন চ্যালেঞ্জ আর নাই। সেটা হলো সবচেয়ে ভালো ফলাফল, যেটা নিয়ে অভিভাবকরা গর্ববোধ করেন এবং তারা আশান্বিত হন যে তার ছেলেটা কিংবা মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দসই একটা বিষয় পড়তে পারবে। পছন্দসই তো দূরের কথা, কোনো বিষয়েই ভর্তি হতে পারছে না, তাই না? এখানে অনেকটা শঙ্কার আছে। তরুণ কিশোর ছেলেমেয়েরা সবসময় চ্যালেঞ্জ পছন্দ করে। আমার মনে হয় যে আমাদের জিপিএস সিস্টেম এবং যেভাবে আমরা প্রশ্ন প্রণয়ন করছি কিংবা খাতা মূল্যায়ন করছি সেটা
তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না। আমরা জানি আমাদের ছেলেমেয়েরা যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যায়, আমাদের পড়ালেখার লেভেলটা তত ভালো নয়, কিন্তু ওখানে কিন্তু তারা মেডাল পেয়ে আসে, কারণ তাদেরকে একটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। এখন আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা বোর্ড থেকে যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, মূল্যায়ন করা হয়, সেখানে যদি এত সর্বোচ্চ গ্রেড এই প্রসঙ্গে আমরা কথা বলবো। একজন দর্শক আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দর্শক, আপনার নামটি বলে আপনার মূল্যবান প্রশ্ন নিয়ে আমাদেরকে করুন। হ্যালো হ্যালো, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন শুনতে চাই। জি, আমার নাম মীর হোসেন। আমি ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে বলছি। আমি যখন ঢাকা লেখাপড়া করতাম, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন জুলজি ডিপার্টমেন্টে ওই বছর 3 জন, আমি যে বছর অনার্স দিয়েছি ওই বছর 2 জন পাস ক্লাস হয়েছিল, এবং পরবর্তীতে যখন ফাইনাল দিয়ে মাস্টার্স তখন 3 জন পাস ক্লাস হয়েছিল। কিন্তু বর্তমানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কলেজগুলি আছে, 3 জন মাত্র টিচার থেকে 8 জন থেকে 12 জন পর্যন্ত ফার্স্ট ক্লাস হওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো স্যারের কাছে, আমার ভাইস চ্যান্সেলর স্যারের কাছে, যে প্রশ্ন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে শিক্ষকদের যে জন্যতা, লেখাপড়ার মান যে অবনতি, সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরটি জানবো স্যার আপনার কাছ থেকে। না, নিশ্চয়ই সেই ভূমিকা রাখার জন্যই তো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণেই তো নির্দেশ দিয়েছেন। অতএব আমাদের সবার মিলে চেষ্টা করতে হবে যে আমাদের, কারণ কলেজগুলোতে প্রায় অধিকাংশ কলেজ, যে কলেজগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছে বা অন্যান্য কলেজ যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, সব জায়গায় অনার্স মাস্টার্স প্রোগ্রাম আছে, কিন্তু কতটা সেখানে শিক্ষক আছেন, কতটা গবেষণাগার বা গ্রন্থাগারের সুযোগ সুবিধা আছে, এগুলো তো সবসময়ই আমাদের একটা উদ্বেগের বিষয়। তো কোথাও আমরা বলি না যে খুব পর্যাপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা আছে, যেমন উনি বললেন প্রাণীবিদ্যা বিভাগের কথা, প্রাণীবিদ্যা বিভাগে এখন আমাদের হয়তো 25-30 জন শিক্ষক থাকবেন যাদের পিএইচডি ডিগ্রি আছে। তারপরেও আমরা মনে করি না যে আমাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেটা একেবারে যতটুকু দরকার ততটুকু আমাদের আছে। সেই তুলনায় যদি কলেজগুলোর দিকে আমরা তাকাই, তো কতটা ধন্যদশায় আছে আমরা বুঝতে পারি। তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটানোর প্রয়োজন আছে। আচ্ছা, শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, আসলে সমস্ত পর্যায়ে সমশিক্ষা ব্যবস্থার জন্য কিনা স্যার? এটা সমশিক্ষা তো আর এই মুহূর্তে নিশ্চিত করা যাবে না, তবে নিশ্চয়ই শিক্ষার মান উন্নয়ন গল্পে তো আমাদের তো আর এক জায়গায় বসে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। 21 শতাব্দীর এই পৃথিবী অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবী। আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী ছেলে মেয়ে বের করি অথবা কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী ছেলে মেয়ে বের করি, তাদের তো একটা প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে আজকের সমাজে। তো সেইভাবেই তাদের শিক্ষার মান বাড়ানো এটা অত্যন্ত জরুরি। স্যার, মোহাম্মদ কায়কোবাদ যে প্রসঙ্গটি বলছিলেন, আসলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতার কথা তিনি বলছিলেন, এবং সেখানে যে মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে এবং এমসিকিউ পদ্ধতি বা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ এবং পরবর্তীকালে বেসিকটি তৈরি হচ্ছে না, এই প্রসঙ্গটি বারবারই উঠে আসছে। আপনার মূল্যায়ন জানতে চাই সম্পর্কে। আমাদের স্কুল আমার মনে হয় যে এখানে মূল্যায়ন করার খুব বেশি সুযোগ আমার নেই, কারণে যে সরাসরি তো আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই, অতএব সেইভাবে বলা মুশকিল আমার পক্ষে। তবে আমরা যেটা বুঝতে পারি যে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে যখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারছে না, তখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার সুযোগ আছে। শিক্ষাটা শুরু করতে হবে প্রাথমিক পর্যায় থেকে, মাধ্যমিক থেকে শুরু করলে হবে না। প্রাথমিক পর্যায় থেকে সঠিক শিক্ষা যদি আমরা ছেলে মেয়েদের দিতে পারি, জ্ঞানের প্রতি তাদের আগ্রহ গড়ে তুলতে পারি, পর্যায়ক্রমে তারা একটা জায়গায় আসবে যেখানে আমরা আশা করি যে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড তারা অর্জন করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল না বলেই যে তাকে আমরা মানসম্পন্ন শিক্ষা পাইনি সেটাও কিন্তু আমি বলতে চাই না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 3 লক্ষ ছাত্রছাত্রী এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে এবং পরীক্ষা দিয়েছে। তার মধ্যে আমরা নিলাম 6,800 জন ছাত্রছাত্রী। তাহলে 3 লক্ষের মাঝে বাকি ছাত্রছাত্রী কি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো উপযুক্ত নয়? নিশ্চয়ই বহু ছাত্রছাত্রী আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা আছে, এমনকি যারা সুযোগ পেয়েছে তাদের থেকেও হয়তো অনেকে ভালো, বেশি যোগ্য, কিন্তু হয়তো ওই পরীক্ষায় যেদিন আমরা ভর্তি পরীক্ষা নিলাম সেদিন হয়তো তারা সেইভাবে ভালো রেজাল্ট, ভালো ফলাফল করতে পারেনি। অতএব মানুষের যে বুদ্ধিবৃত্তিক যে মূল্যায়ন, সেটি ওই শুধুমাত্র 2 + 2 = 4 এই হিসাব করলে হবে না।
এখানে আরও বহু কিছু আছে, বহু অনুষঙ্গ আছে, বহু উপাদান আছে, সেগুলো মূল্যায়ন করা দরকার আছে, সুযোগ সুবিধার দরকার আছে। ঢাকা শহরের অভিজাত স্কুলের একজন ছাত্র বা ছাত্রী তার পরিবারের যে সহযোগিতা পায়, সে বাড়ির গৃহশিক্ষকের যে সহযোগিতা পায়, যে ভালো স্কুলে লেখাপড়া করে, যেখানে গ্রন্থাগার গবেষণাগারগুলো অনেক মানসম্পন্ন, সেটার তুলনায় যদি আমি একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রকে তুলনা করি, যার স্কুলে হয়তো গ্রন্থাগারই নাই, গবেষণাগার ছিল না, কিন্তু সেখানে সে জিপিএ হয়তো 4 পেয়েছে বা 4.10 পেয়েছে, তাকে এখানে 5-এর সঙ্গে তুলনা করে তো করা যাবে না। অতএব তাকে যখন আমরা ভর্তির সুযোগ দিচ্ছি, তাকে কি আমরা সেইভাবে মূল্যায়ন করার মতো একটা অবস্থায় নিচ্ছি? তো এখানে বহু জায়গা আছে যেখানে আমাদের নিজেদের কাঠামোগত দুর্বলতা আছে, মূল্যায়নের দুর্বলতা আছে, বহু কিছু আছে। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি আমাদেরকে করুন, আমরা সেটি জানতে চাই। দুঃখিত, লাইনটি আসলে বিচ্ছিন্ন হয়েছে। যে প্রসঙ্গে কথা বলছিলাম মোহাম্মদ কায়কোবাদ স্যার, সেটি হচ্ছে যে এই যে নানাভাবে শিক্ষার মানকে মূল্যায়ন করা, আসলে আমাদের উচ্চশিক্ষার জন্য কতগুলো সিট রয়েছে বাংলাদেশে, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন আমাদের। কারণ অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারছেন এবং পরবর্তীকালে অনেকে হতাশও হচ্ছেন এই সমস্ত জায়গায় ভর্তি হতে না পেরে, এবং সেক্ষেত্রে সার্বিক শিক্ষার পরিবেশটিকে আসলে বিশৃঙ্খল হয়ে উঠছে কিনা। আমাদের যতজন শিক্ষার্থী পড়তে চায়, আমরা সবাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে কতজন শিক্ষার্থীকে পড়তে দিতে পারি না, এটা সত্য কথা। এবং আমি বলবো যে শিক্ষা বাংলাদেশে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়া বা মালয়েশিয়ার ছাত্ররা পড়তো, এখন কিন্তু স্রোত বিপরীতমুখী। আমরা আসলে শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ করি নাই, কখনো করি নাই। সুপারিশ করা হয়ে থাকে জিডিপির 6% বরাদ্দ দিতে হবে। আমরা তো অত দূর যেতে পারি না, আমরা 2% কাছাকাছি ঘুরপাক খাচ্ছি। আমাদের স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, অভিজ্ঞ শিক্ষকের অভাব আছে, তাদের প্রশিক্ষণের অভাব আছে। আমার মনে হয় সবচেয়ে কার্যকর হবে আমরা যদি স্কুল কলেজের ছাত্রদের জন্য অত্যন্ত চমৎকার পাঠ্যপুস্তক প্রণয়ন করতে পারি, তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা ছেলে, স্যার যেটা বললেন যে কোনো কলেজে হয়তো ভালো ভৌত অবকাঠামো আছে, কিংবা যারা ঢাকা শহরে যে সমস্ত ছেলে মেয়ে পড়ালেখা করে তাদের অভিভাবকেরা ধনাঢ্য পরিবার, সুতরাং তাদের সুযোগ সুবিধা বেশি। তো এই কথাটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের জন্য সত্য নয়, কিন্তু আমরা যদি চমৎকার পাঠ্যপুস্তক দিতে পারতাম ছাত্রদের, অন্তত তার থেকে তারা শিক্ষা লাভ করতে পারত। এবং চমৎকার পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য অনেক টাকা করি দরকার নেই, কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় 15 থেকে 20,000 কোটি টাকা ব্যয় হয়, এবং চমৎকার পাঠ্যপুস্তক প্রণয়ন করতে এর ক্ষুদ্রাংশ লাগবে মাত্র। সেটা আমাদের করা উচিত। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হলো শিক্ষা চ্যানেলের মাধ্যমে অত্যন্ত প্রথিতযশা শিক্ষাবিদদের দিয়ে রুটিন করে টিভির মাধ্যমে শিক্ষাদান করতে পারি। সেটা কিন্তু গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল কলেজ রয়েছে সেখানে টিভি কক্ষতে তারা বসে এই পাঠদান তারা শুনতে পারে, এবং তারা উদ্বুদ্ধ হতে পারে, উৎসাহিত বোধ করতে পারে যে নটরডেম কলেজের একজন শিক্ষক, ভিকারুন্নেসের শিক্ষক বা হলি ক্রসের শিক্ষক, ঢাকা কলেজের শিক্ষকের পাঠদান তারা দেখতে পাচ্ছে বা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি আমাদেরকে করুন। আমি ইলিয়াস বলছি ঢাকা থেকে। আমার প্রশ্নটা ভিসি স্যারের কাছে। জি। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে তারা তাদের সেশন যাত্রা সম্পূর্ণভাবে কমায় নিয়ে আসছে, 4 বছরই তাদের ইয়ার শেষ হচ্ছে। তো সেখানে এত স্টুডেন্টকে নিয়ে আসার কারণে নতুন করে আবার সেশন যাতে পড়বে কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টই যেখানে এখনো সেশন জাত আছে, সেখানে ইউনিভার্সিটি এত স্টুডেন্টকে নিয়ে আবার নতুন করে সেশন জাতের মধ্যে আসবে কিনা, এটা আমার ভিসি স্যারের কাছে প্রশ্ন। আপনাকে ধন্যবাদ, এবং উত্তরটি স্যারের কাছে জানতে চাই আমরা। আমার মনে হয় যে আমাদের দর্শক যে উদ্বেগের কথা বলেছেন, নিশ্চয়ই সেই উদ্বেগের কারণেই তো আমরা আজকে এই বিষয়গুলোর কথা বলছি, যে কত লম্বা সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কোনো সেশন জট নেই, 0 সেশন জটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার কারণে সেশন জট যতটা কমানো যায় সেই চেষ্টাই তো করবো আমরা।
তা সেক্ষেত্রে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আসলে ঢাকা ইউনিভার্সিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ, সেটাই বললাম যে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু জিরো সেশন জোটে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ্ধতিতেই সেটা চলবে। আসলে একটি প্রসঙ্গে কথা বললাম, মোহাম্মদ কাকুব আসাদ যিনি বলেন যে পাঠ্যপুস্তক, স্যার রিসেন্টলি আমরা দেখেছি পাঠ্যপুস্তকে কিন্তু অনেক ভুল দেখেছি এবং গত 2 মাসেও কিন্তু সেগুলো সংশোধন করার খুব একটা কার্যকর উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি। প্রতিনিয়তই পত্রপত্রিকা রিপোর্ট হচ্ছে, আপনারাও বিভিন্ন মাধ্যমে কথা বলছেন, আসলে এত বড় একটি জায়গা যেখানে গোড়ায় জল ঢালা কথা সেখানে গোড়ায় গলদ হচ্ছে, আপনার মূল্য জানতে চাই। না, পাঠ্যপুস্তকে ভুল থাকাটা তো সমীচীন নয়, এটা আমরা সবাই উপলব্ধি করি। তো যেহেতু কিছু ভুল চিহ্নিত হয়েছে, আমি আশা করব অতি দ্রুত সেই ভুলগুলো সংশোধন করে সংশোধিত পাঠ্যপুস্তক আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। কারণ ভুল সম্বলিত পাঠ্যপুস্তক যদি শিক্ষার্থীদের হাতে থাকে এখন, এটা যদি সংশোধন করা না হয় তো ছেলেমেয়েরা তো ভুলটা শিখে থাকবে, তো সেটা তো কোনোভাবেই কাম্য নয়। আমরা আরো অনেক কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে অনেক প্রশ্নের উত্তর দিব, অনেক আলোচনা করবো আমরা, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত। কথা বলছিলাম আসলে বর্তমান চলমান শিক্ষা ব্যবস্থা নানা দিক নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টি কলেজকে আনা হয়েছে সেগুলো কিভাবে চলবে, তার শিক্ষা ব্যবস্থা কী হবে সে বিষয়ে কথা বলছিলাম। এবং সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মহা আরেফিন সিদ্দিক, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মোহাম্মদ কাকুবাদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। একটি বিষয় আমরা আলোচনা করছিলাম বিরতির ফাঁকে, স্যার, একটি বিষয় যেটি হচ্ছে যে এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে জনবল রয়েছে বা যে শিক্ষক রয়েছেন এবং যে বাজেটটি আমরা সরকারের কাছ থেকে পাই বা যে বাজেটটি আপনারা ঘোষণা করেন, এই বাজেট দিয়ে কি আসলে যে 7টি নতুন করে যুক্ত হলো তাদের সমস্ত খরচ চালানো সম্ভব কিনা, তার পাশাপাশি নতুন কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করবেন কিনা? আসলে না, আমাদের তো প্রতি বছরই আমাদের কার্যক্রমের পরিধি বেড়ে যায় এবং সেই কারণে বাজেট প্রতি বছরই আমরা কিছুটা অতিরিক্ত বরাদ্দ চাই এবং সরকারও বিবেচনা করে আমাদের সেই সুপারিশ অনুযায়ী কিছুটা কাটছাট করে বাজেট আমাদেরকে সরকারের থেকে দেওয়া হয়। তো সেইভাবেই সেই প্রক্রিয়াই চলবে। আর একই সাথে জনবলের প্রয়োজন আছে, জনবলের অতিরিক্ত জনবল দেওয়ার কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আমাদেরকে জানানো হয়েছে। তো সেইভাবেই চলতে হবে। এখন আমাদের মতো দেশে তো সব কিছু জোগাড় করে তারপরে একটা পদ্ধতি চালু করা যায় না, বরঞ্চ চালু করে দিতে হয়, তারপরে আমাদের সম্পদ, অর্থ, জনবল সেগুলো আমাদের যুক্ত করতে হয়। স্যার, যে সার্বিক শিক্ষা ব্যবস্থার যে বিনিয়োগের কথা বলা হচ্ছিল, মোহাম্মদ কাকুবাদ যিনি বললেন যে আসলে আমরা চাই 6% পাওয়া যায় 2 বা 2 এর কাছাকাছি, আসলে সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য বাজেটটি বাড়ানো উচিত কিনা? শিক্ষা তো একটা বিনিয়োগের জায়গা। নিশ্চয়ই। জাতির জনক বঙ্গবন্ধু বলতেন যে শিক্ষার বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ, এবং বঙ্গবন্ধু তো সেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন উনি দায়িত্ব নিলেন তখন একেবারে এক সরকারি নির্দেশে সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অন্তর্ভুক্ত করলেন এবং তার জন্য সেই রাষ্ট্রীয় কোষাগার যখন প্রায় শূন্য তখন সেখান থেকেই শিক্ষকদের বেতন ভাতা দেওয়া শুরু করলেন। কেন? বঙ্গবন্ধু সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে স্বাধীন দেশ যদি এগিয়ে যেতে হয় প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাকে মানসম্পন্ন করতে হবে। তো ঠিক একইভাবে আজকেও যখন আমরা এই বিজ্ঞান প্রযুক্তির এই যুগে একবিংশ শতাব্দীতে বসবাস করছি, আমরা বুঝতে পারি যে শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ না বাড়ানো গেলে শিক্ষার মানকে আমরা যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় দেখা সম্ভব হয় না। আর আজকের পৃথিবীর বাস্তবতাকে উপলব্ধিতে নিয়ে যদি ছেলে মেয়েদেরকে সেই বিশ্ব পর্যায়ের স্নাতক হিসেবে আমরা গড়ে তুলতে চাই, সেখানে প্রচুর বিনিয়োগ প্রয়োজন আছে। সেই মানের ল্যাবরেটরি লাগবে, সেই মানের শিক্ষক লাগবে, সেই মানের গ্রন্থাগার লাগবে, সেই মানের পরিবেশ লাগবে, সেই মানের অবকাঠামো লাগবে। তো সেখানে তো বিনিয়োগের কথা বিনিয়োগের কোনো বিকল্প নেই। মোহাম্মদ কাকুবাদ, এই বিষয়টা বলা হচ্ছিল আসলে বিনিয়োগের কথাটি বারবারই আসছে। আপনারা প্রতি বছরই আমরা কিন্তু এই ব্যাপারে দেখি দাবি উঠতে এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস মেলে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কেন এই ঘটনা হয় না, বিনিয়োগটি কেন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মানে যে পৌঁছায় না, সেটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্ন আপনাকে আমি আবারও করছি একটু। আমাদের এই ভূখণ্ডে 8-9টি শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছে, অলমোস্ট কোনোটারই বাস্তবায়ন হয়নি। এটার অর্থ হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই আপ্তবাক্যটি আমরা সম্যকভাবে উপলব্ধি করি না। আজ যদি আমরা শিক্ষায় যথাযথ বিনিয়োগ করতাম তাহলে যমুনা ব্রিজ কোরিয়ানদের তৈরি করতে হতো না।
আমরা নিজেরাই করতাম। আমাদের দেশে যত বড় বড় অবকাঠামো সেগুলো সব বিদেশি মানুষ তৈরি করে। দেশে এত মানুষ, কিন্তু তারপরে এই কাজ করার মানুষ নেই। তার মানে আমরা ওই পরিমাণে দক্ষ হয়ে সারিনি। এই দক্ষতা অর্জন করার জন্য অবশ্যই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং সেটা বিশ্বমানের শিক্ষা হতে হবে। প্রতি 2 বছর অন্তর অন্তর সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স হয়। সেখানে শিক্ষাবিদেরা বলেছেন যে উন্নয়নকামী দেশগুলো যদি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করতে না পারে তাহলে তারা 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের দেশে একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। সেই মানুষই দেশের অগ্রগতির পথে জগদ্দল পাথরের মতো বসে আছে। তাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে এই 2 হাত আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। মানে সেক্ষেত্রে কি শুধুমাত্র একাডেমিক শিক্ষা নাকি কর্মমুখী শিক্ষার উপর বেশি জোর দেওয়া উচিত? একাডেমিক, কর্মমুখী, প্রযুক্তি, বৃত্তিমূলক সবই হতে হবে। কারণ আমাদের এখানে স্যার একটি বিষয় যে সবাই আসলে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, অনার্স মাস্টার্স করতে চায়, কেউ আসলে খুব একটা কারিগরি জ্ঞান সম্পন্ন হয়ে ওঠার কিন্তু প্রবণতা আমাদের মধ্যে এখনো ভাবে তৈরি হয়। যদিও প্রধানমন্ত্রী বারবারই কথাটি উদ্যোগ নিয়ে বলছেন বারবারই, কিন্তু আসলে সেই মানসিকতা এখনো তৈরি হচ্ছে না। বিজ্ঞান অনেক কম ছেলে মেয়ে পড়ছে এখনো। আসলে এটি বদলের জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? এখানে আমাদের পারিবারিকভাবেও আমরা কিছুটা দায়ী। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে ডিগ্রি পরীক্ষা বা MA পরীক্ষার জন্য বেশি উৎসাহিত করি, কিন্তু একটা কারিগরি শিক্ষা নিয়ে যে সে নিজেকে অনেক বেশি দক্ষ করে এমনকি বিদেশেও গিয়ে তার টাকা পয়সা উপার্জনের সুযোগ করা যায়, সেগুলো তো আমরা অনেক সময় আগ্রহী হই না। আমাদের সমাজে এক ধরনের একটা মন মানসিকতা কাজ করে যে বিশ্ববিদ্যালয়ের একটা উচ্চতর ডিগ্রি তাকে সব দিক থেকে যোগ্য করে গড়ে তুলবে। তো আমার মনে হয় যে এই জায়গায় পরিবর্তনের প্রয়োজন আছে এবং এই পরিবর্তনটা প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করতে হবে এবং পারিবারিকভাবেও শুরু করার প্রয়োজন আছে। আজকে কোরিয়া, জাপান, আমাদের পাশের দেশ ভারত যে কোথায় চলে গেল, তার কারণ যে তারা একই সাথে সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, প্রকৌশল শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, সব শিক্ষাকে তারা সম্প্রসারিত করেছে। আমাদের দেশের সমস্যাও আছে, যেমন খুব মানসম্পন্ন কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার সুযোগও হয়তো অনেক সময় ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারি না। তো সার্বিকভাবেই এই যেটা প্রফেসর কায়কোবাদ বললেন যে বিনিয়োগের বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, যাতে গুরুত্ব দিয়ে শিক্ষার সামগ্রিক একটা পরিকল্পনা মাফিক যে শিক্ষানীতি আমরা এখন অনুসরণ করছি, সেই শিক্ষানীতিকে সম্পূর্ণভাবে বাস্তবায়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিতে চাই। একটু দর্শক, আপনার নামটি বলে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করুন। হ্যালো, জি, আপনার প্রশ্ন শুনতে চাই আমরা। আমরা দুঃখিত, লাইনটি আবার বিচ্ছিন্ন হয়েছে। মোহাম্মদ কায়কোবাদ, যে কারিগরি শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছিল, আসলে যে এই যে মানসিকতার পরিবর্তনটি আসলে পরিবার থেকে শুরু করা দরকার। এর পাশাপাশি একটি বিষয়, যদিও সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা একটু কমেছে, যদিও রাজনৈতিক হানাহানি একটু কমেছে, তারপর যদি যে কথাটি বলছিলাম একটু আগে, যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তো তারা একরকমভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসলে যে সমস্ত কলেজগুলোর কথা বলা হচ্ছে সেখানে কিন্তু মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে পেশিশক্তি প্রদর্শনের একটি রাজনীতি সেখানে চলে আসে এবং সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধেই কিন্তু আবারও যে পড়বে। মোহাম্মদ কায়কোবাদ, আসলে এই শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, প্রথমত আমি মনে হয় এই বৃত্তিমূলক শিক্ষা নিয়ে একটু বলতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে এই ধুলাইখালে, ঢাকা শহরের ধুলাইখালে অশিক্ষিত মানুষগুলো আমাদের গাড়ি সারছে, অশিক্ষিত ছেলেমেয়েরা আমাদের মোবাইল ঠিক করে দিচ্ছে, তাই না? এই মোবাইলগুলো তারা ঠিক করতে না পারতো, মেরামত করতে না পারতো, আমাদের আরও বেশি মোবাইল বিদেশ থেকে কিনতে হতো কিন্তু, তাই না? এখন আমরা বিনিয়োগ করি কোথায়? আমরা বিনিয়োগ করি যমুনা ব্রিজ তৈরিতে, যে টাকাটা প্রায় সর্বাংশে বিদেশে চলে যায়। আবার পদ্মা ব্রিজের কিন্তু বিনিয়োগ ওইভাবে করতে হবে। আর অন্যটা হলো আমি আমার জনসম্পদ তৈরির জন্য বিনিয়োগ, এই বিনিয়োগটা একবার করতে হবে, তারপরে এই সবগুলো ব্রিজ কিন্তু তৈরি করা যাবে। আমি এই প্রসঙ্গে বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে তারপরে যে ছেলেমেয়েরা বেকার থাকে, কীরকম জীবন তারা যাপন করে, আর অন্যদিকে
এই অশিক্ষিত মানুষেরা স্যার একটা প্রশ্ন একটু নিন দর্শকের কাছ থেকে। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদেরকে করুন। স্যার আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করেছি 2012-তে, কিন্তু দুর্ভাগ্যজনক আমি একটা স্যারের কাছে প্রশ্ন, আমি পাস করেছি 2012-তে, 2017 বছর 2017 চলতে আছে, তাদের আমাকে সার্টিফিকেট দেয় নাই টাকার অভাবে। আমি ইন্টার্নি করেছি, শুধুমাত্র টাকার জন্য আমার সার্টিফিকেট আটকে রাখছে। আমি নাম একটা ইউনিভার্সিটি আমি শুনলাম পত্রিকা দেখেছি, কয়েকদিন পরে তারা দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান করবে। আপনাকে ধন্যবাদ, আমার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনার দুঃখটি আমরা বুঝতে পেরেছি। একটু আরিফিন স্যার একটু যদি উত্তরটি আপনি দিতেন। আসলে এটা সত্যি দুঃখজনক যে 2012 সালে সে ডিগ্রি পাশ করেছে, অর্থাৎ তার সে পড়াশোনা শেষ করেছে, আজকে 2017-তে সে সনদ পায়নি। তো সনদ না পেলে সে চাকরির বাজারে যাবে কিভাবে, সে পেশাগত জীবনে প্রবেশ করবে কিভাবে, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এই ধরনের ঘটনা ঘটে বলেই হয়তো আমরা অনেক সময় খুব উদ্বিগ্ন থাকি আমাদের ছেলে মেয়েদের নিয়ে, যে তাদেরকে কোথায় পাঠাচ্ছি, সেখানে কি সঠিকভাবে নিয়ম নীতি অনুসরণ করে লেখাপড়া হচ্ছে কিনা। তো আমার মনে হয় যে এই বিষয়টি অন্তত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করা দরকার আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্ব যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটি এই ধরনের অনিয়ম করছে। মোহাম্মদ কাকুবাদ, যে প্রসঙ্গটি আপনি বলছিলেন আসলে একটু সংক্ষেপে শেষ করবেন, একেবারে শেষ পর্যায়ে আমরা। এই বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে দেশের অর্থনীতিতে খুব ভালো অবদান রাখছে। এটা শুধু আমাদের দেশে না, আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, সেখানেও জানলাম বৃত্তিমূলক শিক্ষা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ছোট ছোট ছেলে মেয়ে, ওদেরকে যদি বলা হয় যে কি হবে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, আর একজন খুব গর্বের সাথে বলে আমি প্লাম্বার হব। কারণ একজন প্লাম্বার সেখানে অত্যন্ত ভালো জীবনযাপন করে। একজন প্লাম্বার কোনো একটা বাসায় যদি পানির কল সারতে যায়, তাকে একটা বড় অঙ্ক দিতে হয় যেমন। সুতরাং আমাদেরও বুঝতে হবে যে এই যে বৃত্তিগুলো, এগুলোকে ভাবার কারণে এগুলো ছোট বৃত্তি, যেটা নাকি মানুষের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে। অনেক সময় একজন ইঞ্জিনিয়ার তার নিজের চাকরি না পেয়ে প্লাম্বারের চাকরি করে এবং ভালো জীবনযাপন করতে পারছে। আমাদের দেশে বুঝতে হবে যে সব ছাত্রই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসবে এমন নয়, এটার প্রয়োজনে নেই। একটা দেশ চালানোর জন্য, একটা সমাজের জন্য সকল পেশার মানুষ দরকার। সুষমভাবে না করলে সেটা কিন্তু স্যার একেবারেই শেষ পর্যায়ে আমরা ছোট্ট করে যদি বলতেন, যদি অনেক বড় উত্তর দিতে হবে এই জন্য আসলে, যে আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো জায়গায় এখন সংকট রয়েছে বলে অনেকে বলছেন, এবং আসলে যে বিভিন্ন রকম যে দ্বিতীয়বিভক্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের, 3 ধরনের 4 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, সবগুলোকে একসাথে নিয়ে এসে একটি মৌলিক সুষম শিক্ষা ব্যবস্থা তৈরি করার উদ্যোগটি নেওয়া উচিত কিনা এই মুহূর্তে আসলে? না, আমাদের সংবিধানেই তো আছে যে প্রাথমিক পর্যায়ে শিক্ষা একমুখী শিক্ষা। কারণ আমরা তো বাংলাদেশের একজন সুনাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা দিই, এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার পরে অনেকের পক্ষে আর ফার্দার শিক্ষা গ্রহণ সম্ভব হয় না। সে প্রাথমিক শিক্ষা শেষ করেই হয়তো কোথাও না কোথাও সে কাজে কর্মে ঢুকে যাবে। তো অতএব প্রাথমিক শিক্ষাকে একমুখী, এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে যুক্ত করে একটা পাঠ্যসূচি বা পাঠক্রম প্রণয়ন করা দরকার। এবং সেদিক থেকে আমি মনে করি যে 2010 সালের যে শিক্ষানীতি আমরা অনুসরণ করছি, সেখানে এগুলো অনেক সুনির্দিষ্টভাবে বলা আছে। আর যেটি প্রফেসর কায়কোবাদ বললেন যে বৃত্তিমূলক, কারিগরি, সার্বিকভাবে সকল শিক্ষার একটা গুরুত্ব নিয়ে আসতে হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট হলে আমার সমস্ত কিছু হয়ে গেল, আমি সফল হয়ে গেলাম, সেটা একেবারেই ভুল ধারণা। আজকের এই 21 শতাব্দীতে পৃথিবী তো এগিয়ে যাচ্ছে সমন্বিতভাবে। অতএব সেই ক্ষেত্রে আমাদের দেশের মেধাবী বহু ছেলে মেয়ে আছে যারা হয়তো উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না, তাদেরকে বিকল্প বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করা যায়, তারা অনেক কিছু করতে পারবে, অসাধারণ অবদান রাখতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আপনি সবসময় ভাববেন যে আসলে শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ডকে শক্তপোক্ত করে গড়ে তোলা আমাদের প্রত্যেকেরই উচিত। আমাদের সঙ্গে থাকবেন News 24 এর সঙ্গে।